পাঠ করছি নবনীতা দেবসেনের লেখা গল্প সুটকেস। চন্দন বাবার জন্য বিলেত থেকে ঘড়ি আনলো, কিন্তু মার জন্য কি যে আনবে ভেবে পেল না। শেষে কি ভেবে একটা লাল টুকটুকে ছোট দেখে হালকা ফাইবার গ্লাসের সুটকেস কিনল। বাবা ঘড়ি পেয়ে মহা খুশি। এক স্নানের সময়ই যা ঘড়িটা খুলে রাখতে বাধ্য হন। আর মা গদগদ চিত্তে সুটকেসটিকে একটা টুলের উপরে ফুল তোলা কাপড় দিয়ে ঢেকে সাজিয়ে রাখলেন। চন্দনের ছোট ভাই বুসকুন এখনো কলেজে পড়ে। মা বাবার কাছে শুধু সেই থাকে, আর থাকে সেজ বোন ইন্দিরা, ওখানে গার্লস স্কুলে পড়াচ্ছে। ছোট বোনটা ক্লাস ফ্রেন্ডকে বিয়ে করে আগেই কলকাতায় চলে গেছে। দিদি মেজদি বহুকাল শ্বশুরবাড়িতে। দিদির ছেলেই বুসকুনের সমান। চন্দনের 4 দাদাও বিয়ে থা করে নানান জায়গায় ছড়িয়ে পড়েছেন। 10 ছেলে মেয়ের মা হলে কি হবে, সলাজ নয়নী এখনো বেশ শক্ত আছেন, রান্না বান্না নিজেই করেন। ক্ষেত্রবাবুর এই 78 হলো, বাঁচোকে ছানি পড়েছে, ভালো দেখতে পাচ্ছেন না আজকাল। চন্দন তাই চিঠিতে দরকারি অংশগুলো আন্ডারলাইন করে দেয়। আপাতত চন্দনের 2টো চাকরি হয়েছে বার্নপুরে, এক ইঞ্জিনিয়ারিং আর এক বোনের জন্য ঘটকালি। বাবা মায়ের মনে এখন প্রধান উদ্বেগ ইন্দিরা, যার বয়স 27 পুড়েছে। গোটা শিলিগুড়ি শহরে নাকি 27 বছরের অবিবাহিতা কন্যা আর একটিও নেই। চিঠিতে চন্দন তাই নিয়ম করে পাত্রের খবর পাঠায়, সাধারণত খাঁটি, মাঝে মাঝে অবশ্য কল্পিত। কেননা চন্দন সার কথাটা বুঝে গেছে, বাবা মাকে সবচেয়ে খুশি করতে পারে এই একটি প্রসঙ্গ। সেদিন চন্দনের চিঠিতে একটি চমৎকার সম্বন্ধ এলো। পাত্র এই শিলিগুড়িরই ছেলে, কাজ করে আসানসোলে, মাইনিং ইঞ্জিনিয়ার। বাবা যদি সম্বন্ধটা পছন্দ করেন তবে চন্দন কথা বলতে পারে ছেলের সঙ্গে। বাবা যাতে যোগাযোগ করতে পারেন পাত্রের বাবার সঙ্গে, তাই শিলিগুড়ির ঠিকানাটাও পাঠিয়েছে চন্দন। ছানি পড়া চোখে বাবা অধিকাংশ সময় আন্দাজে কাজ সারেন। তিনি আন্দাজে পড়লেন যে চন্দন কথা বলে ফেলেছে পাত্রের সঙ্গে। এখন বাবা যেন কথাটা পাকা করেন পাত্রের বাবার সঙ্গে। বাবা ছাতাটা নিয়ে জুতোটা পায়ে গলাতে গলাতে ডাকলেন, বড় বউ, আমি একটু বেরোচ্ছি, কথাটা পাকা করে আসি। ছেলের সঙ্গে কথাবার্তা যখন হয়েই গেছে, কাল বিকেলে ওরা মেয়ে দেখে যাক। মা ওরপে বড় বউ বললেন, সে কি গো, পাকা কথা কি? চন্দন তো কোনো কথাই পারেনি এখনো। তুমি বরং যাও, পাওনা থৌনা কে কীরকম চায় সব শুনে এসো, ঘরদোর দেখে এসো। মেয়ে দেখানো এক্ষুনি কি, ও পরে হবে, কালই দেখাতে হবে না। বাবার কেবল চোখেই ছানি নয়, কানেও একটু কম শোনেন মাঝে মাঝে, তাই রাগটা ইদানিং বেড়েছে। বাবা রেগে বললেন, মেয়ে দেখানো হবে না? বেশ, আমি তাহলে চন্দনকে লিখে দিচ্ছি এ সম্বন্ধ ক্যান্সেল, এখানে হবে না। আহা, আমি কি তাই বলেছি? আগে তুমি অন্য অন্য কথাবার্তা করে নাও, ঘরটা কেমন বুঝে শুনে এসো। চন্দন ওখানে পাত্রের সঙ্গে কথা বলুক, তারপরে তো মেয়ে দেখাবে। কেবল আধখানা কথা শুনতে পেয়ে বাবা বললেন, ও, চন্দন পাত্রের সঙ্গে কথা বলবে তারপরে হবে, আমি কেউ নই? আমার কথা বলা চলবে না? বেশ দেখাচ্ছি, বেশ দেখাচ্ছি কেমন আমি কেউ নই। এই চললুম পাত্রপক্ষকে বারণ করে আসতে, দেখি এ বিয়ে কি করে হয়। বিলেত ফেরত বলেই ছেলের কথা বাপের কথার ওপরে উঠবে। বাবা জুতো পরে ছাতা বগলে ছিটকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে মাও চেঁচিয়ে উঠলেন, হ্যাঁ, বিয়ে ভাঙতে গেলেন? এত বড় রাগ, বাপ হয়ে মেয়ের এত বড় সর্বনাশ করা। বেশ, আমিও চললুম তবে মাথা ভাঙ্গা। চন্দনের মামার বাড়ি মাথা ভাঙার কাছাকাছি। রাগ করে কথায় কথায় গত 50 বছর ধরেই সলাজ নয়নী বলে আসছেন, এই চললুম আমি মাথা ভাঙা। কিন্তু তারপরে কার্যটি আর এগোয়নি। তার কারণ একাধিক। প্রথম কথা, শিলিগুড়ি থেকে মাথা ভাঙার কাছে ওই পাড়াগাঁয়ে যাওয়াই ছিল এক বিপুল জটিলতা। যেতে হলে জলপাইগুড়ি হয়ে ট্রেন বদলে অন্য ট্রেন ধরে, তারপর বাস ধরে, তার উপরে হাতি কিংবা ডুলি চড়ে যেতে হতো। যদিও বা কোনো জাদু বলে মা একা একা এত কাণ্ড করতেনও, মস্ত একটা দ্বিতীয় বাধা ছিল তরঙ্গ। চন্দনের বাড়িতে কেবল ধীরে ধীরে স্টিলের ট্র্যাঙ্ক আর কাঠের প্যাঁটা ছাড়া বাক্সই ছিল না। সুটকেসে চল হয়নি চন্দনের বাড়িতে।
তা রাগ করে কি কেউ একখানা ধুমসো ভারী তোরঙ্গ মাথায় করে বাপের বাড়ি যায়, নাকি এক কাপড়ে ভিখিরির মতন কেউ খালি হাতে বাপের বাড়িতে গিয়ে দাঁড়াতে পারে? এই গুঁড়ো সমস্যার কারণেই মা এতদিনে চললুম মাথা ভাঙাটাকে কাজে পরিণত করতে পারেননি। 50 বছর পরে এতদিনের সমস্যার সমাধান হয়েছে। মা ফুরফুরে হালকা বিলিতি সুটকেসে ভরে নিলেন কখনো ভালো দেখে ধোপদুরস্ত শাড়ি সেমিজ, গুরুদেবের ফটো, জপের মালা, তেল, সাবান, গামছা, ফিতে, চিরুনি, আয়না আর জমানো হাত খরচের টাকাটা। ছোকরা চাকর পরমেশ্বরের হাতে 1 টাকা 4 আনা দিয়ে বললেন, একটা সিনেমা দেখে আয়। দৌড়ে তালা লাগিয়ে দৌড়ের চাবি, ঘরের চাবি প্রতিবেশিনীর আঁচলে বেঁধে দিয়ে এলেন। ইন্দু স্কুল থেকে এলেই তাকে দিয়ে দিও বলে। বসকুন তখনও কলেজে। সোজা একটি রিক্সা চড়ে মা গেলেন সেন্ট্রাল বাস টার্মিনাসে। গত পুজোয় তার দাদার ছেলেরা এসেছিল। আজকাল দিব্যি টানা বাস হয়ে গেছে শিলিগুড়ি টু মাথাভাঙা। চমৎকার নতুন টারম্যাকের রাস্তা হয়েছে, বদল টদল করতে হয় না কোথাও। ওখানে নেমেও হাতি চড়তে কি ডুলি নিয়ে যেতে হয় না, রিক্সা করে বাস স্ট্যান্ড থেকে বাড়ি যাওয়া যায়। দাদার ছেলেরা বারবার করে ডিরেকশন দিয়ে গেছে। মা তো প্রায় চোখ বুজেই পৌঁছে গেলেন দাদার বাড়ির দোরগোড়ায়। দাদা বুড়ো হয়েছেন, বৌদিও, কিন্তু স্বয়ং সলাজনয়নী দেবীকে সুটকেস হস্তে মজুদ দেখে তারা যেন আহ্লাদের চোটে খোকাখুকু হয়ে পড়লেন। ভাইপো ভাইজি নাতি নাতনিদের মধ্যে উল্লাসে সাড়া পড়ে গেল। এ যে রিয়েল অ্যাডভেঞ্চার। এদিকে বুসকুন, ইন্দিরা আর তাদের বাবার চোখে ঘুম নেই, অন্যের রুচি নেই। রান্নাবান্না করে স্কুল করতে ইন্দুর বেশ স্ট্রেন হচ্ছে। বাবা এদিকে পরমেশ্বরের রান্না মোটেই খাবেন না। চিঠির পরে চিঠি যাচ্ছে মাথা ভাঙা, জবাব আসে না। শেষে মামাবাবুই লিখলেন, নয়ন এখন কিছুদিন এখানে থাকিবেক, উহার দেহ আগে আরে একটু সারিয়া উঠুক। শুনে বাবা থাকতে পারলেন না। সেই দিনই বুসকুনকে মাথা ভাঙায় পাঠালেন। পরের বাছেই বুসকুন গিয়ে দেখে মার শরীর দিব্যি ভালোই আছে। বুসকুনকে দেখে মা লজ্জা লজ্জা হেসে বললেন, এসেছিস, চল যাই। এই দেখ না, এরা কি যেতে দেয়? বুসকুনকে কি ছেড়ে দিলেন তারা? মামা মামি কি ভাই বোনেরা? অতএব বুসকুনও রইল। এবারে ইন্দিরার চিঠি এলো, মা আমি আর পারছি না, বাবার মেজাজ ভীষণ খারাপ, দিন রাত্রে রাগারাগি করছেন, পরমেশ্বরকে ছাড়িয়ে দিয়েছেন, আমার বড্ডই খাটুনি পড়ছে, তোমরা কি ওখানেই থাকবে? বাবাই দৌড় খুললেন। মা লাজুক লাজুক মুখে অল্প হেসে প্রণাম করে বললেন, সব ভালো তো? বাবা জবাব দিলেন না। মা বললেন, ইন্দু কোথায়? যদিও জানেন ইন্দু তখন স্কুলে। বাবা জবাব দিলেন না। মা ডাকলেন, পরমেশ্বর। এবার বাবা কথা কইলেন, নেই। মা এটাও জানতেন। কবে গেল? অনেক দিন। এবারে আমিও যাব। তুমি কোথায় যাবে? তা দিয়ে তোমার দরকার কি? তবে মাথা ভাঙাতে নিশ্চয়ই যাব না। মাথা ভাঙার পবিত্র নাম এমন অশ্রদ্ধা ভরে উচ্চারিত হতে দেখে মা তক্ষুনি মেজাজ খাপ্পা হয়ে গেল। শক্ত গলায় মা বললেন, যেখানেই যাও আমার সুটকেসটা নিয়ে যাওয়া হবে না। বাবা রহস্যময় হেসে উদাস সুরে বললেন, আমি যেখানে যাচ্ছি সেখানে সুটকেস লাগে না। এই কথাটিতে মা ঘাবড়ে গেলেন বলে মনে হলো। ভীতু ভীতু অপ্রস্তুত চোখে বাবার কাছে ঘেঁষটে এলেন। কোথায় যাবে গো, বলো না। বাবা শুরুত করে কিছুটা সরে গিয়ে মার নাগাল মাচিয়ে বললেন, রাস্তার কাপড় চোপড়গুলো ছেড়ে এলে হতো না, সব ছোঁয়া নাপা করবার আগে। মা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কল ঘরে চললেন। রাত্রে খেতে বসে বাবা বললেন, কাল সকাল সকাল পুজো টুজো সেরে তৈরি হয়ে নেবে, আমার সঙ্গে কোর্টে যেতে হবে। মার হাতে রুটিটা হাতেই রইল, তাওয়ায় আর পড়ল না। কোর্টে? আমি আমি কেন কোর্টে যাব? আমি বাপু সাক্ষী টাক্ষী হতে পারবো না তোমাদের খুঁড়ো ভাইপোর ব্যাপারে। জ্যাঠামশাইয়ের সঙ্গে বাবার কি একটা মামলা চলছিল বহুদিন। জ্যাঠামশাই মারা গেছেন, ছেলের সঙ্গে চলছে। বাবা বললেন, সে মামলা নয়, এ অন্য মামলা, ডিভোর্সের মামলা। তুমি যা ইচ্ছে তাই করবে আর আমি তাই সইব ভেবেছ? আমি তোমাকে ডিভোর্স করব। অম্লান বদনে মা বললেন, তা করো না, তার জন্য কোর্টে যেতে হবে কেন? ডিভোর্সটা বাড়িতেই হতে পারে। তোমাকে এই সুখবরটি কে দিলেন শুনি? জানো না ডিভোর্স মানে কি? খুব জানি। ওই সই করে সাক্ষী ডেকে বিয়ে ভাঙা তো?
এ তো বাড়িতে কেন হবে না? বাড়িতে এই জন্য হবে না যে এটা আইনগত ব্যাপার। কেন? আইনের বিয়ে তো বাড়িতেই হয়। সে বুঝি দেখিনি? বদনাকে তো দিব্যি পুরুত মশাই বাড়িতে এসে সই করিয়ে বিয়ে দিয়ে গেলেন। ডিভোর্সের পুরুত মশাই ইচ্ছে করলেই বাড়িতে এসে। বাবা কাতর হয়ে ওঠেন। ডিভোর্সের পুরুত? আরে পুরুত নয়। সে লোকটা গিয়ে হলো রেজিস্টার। কিন্তু ডিভোর্স তো রেজিস্টার করাতে পারে না, ওটা উকিলের কাজ। অ, তা না হয় হলো। উকিল বুঝি আর বাড়িতে আসে না? আসুক সে উকিল বাড়িতে। না না, ও হয় না, কোর্টে যেতে হয়। জজের সামনে সওয়াল করতে হবে না? সওয়াল করার কি আছে? এ কি চোর দায়ে ধরা পড়েছে কেউ? যত বাজে কথা। বাড়িতেই হোক ডিভোর্স। দেখো বড় বউ, বাজে বক বক করো না তো মেলা। বলছি ওসব বাড়িতে হয় না। মা এবার একটু আদুরে গলায় বললেন। হ্যাঁ গা, তা বাড়িতে যখন হবেই না তখন কোর্ট কাছারিতে কেন? তার চেয়ে বরং কালীবাড়ি গিয়ে ডিভোর্স করলে হয় না? ছোট খুকিরা তো কলকাতায় গিয়ে কালীবাড়িতেই নিজেরা বিয়ে করে নিয়েছে। অমনি কালীবাড়ির ডিভোর্সও নিশ্চয়ই হয় আজকাল। সে বরং ভালো। ওহো, এই গোমুখকে নিয়ে আমি কি করি, কোথায় যাই? বলি, বিয়ে আর ডিভোর্স দুটো জিনিস কি এক হলো? হলো না। গেরো বাঁধা আর গেরো খোলা। একটা হয়েছে ভগবান সাক্ষী রেখে, অন্যটার বেলায় শুধু হাকিম মুৎসুদ্দি হলেই চলবে? ভগবান চাই না, অমনি বললেই হলো। হা ভগবান, আমি আর কোনো কথা শুনতে চাইনি। কোর্টে কাল তোমায় যেতেই হবে বড় বউ। সকাল সকাল তৈরি হয়ে নিও। পুজো সারতে 3 ঘন্টা লাগিয়ে দিও না। ফার্স্ট আওয়ারেই পৌঁছতে চাই। কোর্টে মোটে যেতে আমার বয়েই গেছে। কেন মরতে কোর্টে যাব? আমি এই স্পষ্টে বলে দিলুম, উকিল যদি ঘরে আনতে পারো আমি ভালোই ডিভোর্স হব। নইলে তুমি যত ইচ্ছে কোর্টে গিয়ে একা একাই ডিভোর্স হওগে যাও। এবারে বাবা রীতিমতো হুঙ্কার দিয়ে ওঠেন। বাহ, একা একা ডিভোর্স হওগে যাও? বলি, একা একা কি বিয়েটা হয়েছিল যে একা একা ডিভোর্স হবে? কেন? তুমি তো বললে এটা বিয়ের মতন নয়, অন্য ব্যাপার। আবার এখন কেন বলছো বিয়ের মতন? বাবা এবার আহত কণ্ঠে খেদোক্তি করলেন। আহ, মেয়ে মানুষদের মুখ্য কি আর সাধে বলেছে? নির্বোধ, বোধ বুদ্ধি কিচ্ছু নেই। আঁচল থেকে চাবির গোছাটা খুলে মেঝের উপর ঝনাত করে ফেলে দিয়ে মা ঝঙ্কার দিয়ে উঠলেন। বেশ বেশ, মুখ্যু তো মুখ্যু। তা মুখ্যুকে নিয়ে ঘর করতেই বা কে বলেছে? ডিভোর্স করতেই বা কে বলেছে? আমি বলেছি? আমি এই চললুম মাথা ভাঙা। ব্যাস। ইন্দু, আমার সুটকেসটা দে তো মা। ঠিক এই সময়ে পড়ার ঘর থেকে বুসকুন চেঁচিয়ে উঠল। ব্যাপারটা এখন মুলতুবি থাকুক না মা। এসব নতুন আইন তোমরা কেউ ঠিক মতন জানো না। আমার পরীক্ষাটা এ মাসে হয়ে যাক, তারপর আমি সব খোঁজ খবর এনে দেব তোমাদের। কিচ্ছু ভাববেন না বাবা, আমি সব বন্দোবস্ত করে দেব। মেজ জামাইবাবুর কাছ থেকে সব আইন কানুনগুলো জেনে এলেই হবে কলকাতা থেকে। আপনারা কেবল বলে দেবেন শেষদি কোন পক্ষে সাক্ষী দেবে আর আমি কোন পক্ষে। পরমেশ্বরটাকেও ডেকে আনা দরকার। কে জানে সে বেটা কোন পক্ষে যাবে। যত সব ছেলে হয়েছে আজকাল। সব কথায় কথা কওয়া চাই। সভ্যতা ভব্যতা কিছুই শেখাওনি তো ছেলেদের। যেমন মা তেমনি ছেলে। বলতে বলতে বাবা উঠে পড়লেন। চটি ফটফটিয়ে কলে গেলেন আঁচাতে। মা বললেন, ঠিক আছে, এখনকার মতন থাকলুম। বুসকুনের পরীক্ষাটা আগে হয়ে যাক। কিন্তু এই বলে রাখছি, পরীক্ষা যেদিন শেষ হবে সেদিনই আমি মাথা ভাঙায় চলে যাব। সুটকেস আমার গোছানোই রয়েছে। বিলে থেকে ফেরার পরে 3 মাসের মাথায় চন্দনের কাছে বাবার এই চিঠিটি এলো। নিরাপদ দীর্ঘ জীবেশু। বাবা চন্দন, তোমার মাকে বিলাইতি সুটকেস উপহার দিয়া এই বৃদ্ধ বয়সে তুমি আমার খরচ ও অসুবিধা দুইটাই যৎপরণাস্তি বৃদ্ধি করিয়াছ। আর এক ঝামেলা করিয়াছে এই বাস রুট হইয়া। লাভের মধ্যে তোমার মা মাসের মধ্যে 3 বার সুটকেস গুছিয়া বাছে চড়িয়া মাথা ভাঙায় গোসা করিয়া চলিয়া যাইতেছেন। তাহাকে ফিরিয়ে আনিতে শ্রীমান বুসকুনকেও কলেজ কামাই করিয়া হপ্তায় হপ্তায় মাথা ভাঙায় ছুটিতে হইতেছে। খরচের কথা বাদই দাও, ইহাতে বুসকুনের পড়াশোনার যার পড়নাই ক্ষতি হইতেছে। ভালো বুঝিয়া পরমেশ্বর হতভাগা বাজারে দোহাত্তা চুরি করিতেছে। ইন্দুমায়ের স্কন্ধে রান্নাবান্না, সংসারের পাঠ এবং চাকুরি সমস্তই আসিয়া পড়িয়াছে। ইহাতে ইন্দুর স্বাস্থ্য বেশ ভাঙিয়া যাইতেছে।
এভাবে চলিলে আর কেই বা উহাকে বিবাহ করিবে। আমার দিকে নাওয়া খাওয়া সকলেই মাথায় উঠিয়াছে, প্রাণের স্বস্তি নাই, বাড়িতে অশান্তির সীমা নাই, চূড়ান্ত অনিয়ম সৃষ্টি হইয়াছে। ওই অলক্ষণে সুটকেস আমদানি করিয়া সংসারে ঘুণ ধরিয়া দিয়াছ। আমার সুচিন্তিত অভিমতেই যে দুর্গাপূজার সময়ে আসিয়া তুমি ওই বাহারি বিলাইতে সুটকেস অতি সত্বর ফিরিয়া লইয়া যাইবে। ইহার কোনো মতে নড়চড় না হয়। এই 2 লাইন লাল পেন্সিলে আন্ডারলাইন করা। আশা করি কর্মস্থলের এবং অন্যান্য সমস্তই কুশল। শ্রী ভগবানের নিকটে তোমার মঙ্গল প্রার্থনা করি। ইতি আশীর্বাদক শ্রী ক্ষেত্রপ্রসাদ চক্রবর্তী। পুনশ্চ সুবিধা থাকিলে বরং তোমার মায়ের জন্য একটি ছোট দেখে লোহার আলমারি কিনিয়া দিয়া যাইও। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।